সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? সম্মান দ্বিতীয় বর্ষে বাংলার ইতিহাস কোর্সে আমি আইরিন পারভিন তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব বাংলায় স্বাধীন সুলতানি প্রতিষ্ঠা। শামসুদ্দিন ফিরোজ শাহের পর তার পুত্র গিয়াসউদ্দিন বাহাদুর লখনৌতির সিংহাসনে আরোহণ করেছিলেন। আমরা শামসুদ্দিন ফিরোজ শাহের যে শাসনকাল গত ক্লাসে আলোচনা করেছিলাম। তোমরা জানো যে শামসুদ্দিন ফিরোজ শাহ যখন লখনৌতির সিংহাসনে আরোহণ করেছিল তখন তার যে সন্তানেরা ছিল, অর্থাৎ তার যে পুত্ররা ছিল, তারা প্রাপ্তবয়স্ক ছিল এবং জানা যায় যে শামসুদ্দিন ফিরোজ শাহের শাসন কার্যে তার পুত্ররা তাকে সাহায্য করত। শাসন কার্যে সাহায্য করার ক্ষেত্রে তিনজনের নাম জানা যায়: জালালউদ্দিন, গিয়াসউদ্দিন বাহাদুর আর শিহাবুদ্দিন। বিভিন্ন তথ্য থেকে, বিভিন্ন সূত্র থেকে আমরা যে তথ্য পাই তার আলোকে বলা হয়ে থাকে যে নাসিরউদ্দিনের পুত্ররা, তিন পুত্র, তারা নিজ নামে মুদ্রা জারি করেছিলেন এবং প্রত্যেকেই উচ্চ উপাধি ব্যবহার করেছিলেন। এ থেকে ধারণা করা হয় যে শামসুদ্দিন ফিরোজ শাহের পুত্ররা পিতা জীবিত থাকতে নিজ নামে মুদ্রা জারি করেছিলেন। এই মুদ্রা জারিকে কেন্দ্র করে অনেকেই মনে করেন যে শামসুদ্দিন ফিরোজের পুত্ররা পিতার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। কিন্তু অন্যান্য যে সূত্রগুলো আছে, অর্থাৎ সমসাময়িক যে অন্যান্য তথ্য আমরা পাই, সেটা বিশ্লেষণ করে শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে আসা গিয়েছিল যে শামসুদ্দিন ফিরোজ শাহের পুত্ররা পিতার বিরুদ্ধে কোনো বিদ্রোহ করেনি, বরং পিতার অনুমতিক্রমে তারা নিজ নামে মুদ্রা জারি করার ক্ষমতাপ্রাপ্ত হয়েছিল, আর সেজন্যই তারা নিজ নামে মুদ্রা জারি করেছিল এবং রাজকীয় উপাধি তারা ব্যবহার করেছিল। কেননা এর পেছনে যুক্তি হচ্ছে যে যদি শামসুদ্দিন ফিরোজ শাহের পুত্ররা পিতার বিরুদ্ধে বিদ্রোহ করত তাহলে অভ্যন্তরীণ কুন্দল দেখা যেত। কিন্তু আমরা জানি যে সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের সময় বাংলার মুসলিম রাজ্যে প্রভূত উন্নতি হয়েছিল এবং তার সময়ে বাংলার মুসলিম রাজ্যের সম্প্রসারণ হয়েছিল। যদি সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের পুত্ররা বিদ্রোহ করত তাহলে তিনি সেই বিদ্রোহ দমনেই ব্যস্ত থাকতেন এবং এই বিদ্রোহ দমন করতে গিয়ে তিনি মুসলিম রাজ্যের যে সীমানা সেটা বিস্তৃত করতে পারতেন না। এই কারণেই ধরে নেওয়া হয় যে সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের পুত্ররা পিতার অনুমতি নিয়ে নিজ নামে মুদ্রা জারি করেছিলেন। গিয়াসউদ্দিন বাহাদুর গিয়াসপুর টাকশাল থেকে মুদ্রা জারি করেছিলেন। গিয়াসপুর টাকশালকে ধরে নেওয়া হয়, অনুমান করা হয় যে গিয়াসপুর টাকশালটা ছিল ময়মনসিংহ শহর থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত এবং এই গিয়াসপুর টাকশালের মুদ্রা প্রাপ্তির উপর ভিত্তি করে
এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে শামসুদ্দিন ফিরোজ শাহের সময়ে ময়মনসিংহ অঞ্চল মুসলিম সাম্রাজ্যভুক্ত হয়েছিল। তোমরা জানো যে শামসুদ্দিন ফিরোজ শাহের আমলে বাংলার বিভিন্ন অঞ্চল মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল সিলেট অঞ্চল মুসলিম সাম্রাজ্যভুক্ত হওয়া, এবং সিলেট অঞ্চল অধিকারের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু। হযরত শাহজালাল সেই সময়ে 313 জন শিষ্য সহ বাংলায় এসেছিলেন এবং সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের অনুরোধে তিনি এই সিলেট অঞ্চলের যে রাজা গোবিন্দের সাথে যে যুদ্ধ হচ্ছিল সেই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন, এবং এই যুদ্ধের ফলে পুরা সিলেট অঞ্চল মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। এই তথ্য আমরা পেয়েছি হযরত শাহজালালের মাজারে যে শিলালিপি পাওয়া গিয়েছে সেই শিলালিপি থেকে এই তথ্য আমরা জানতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে শামসুদ্দিন ফিরোজ শাহের সময় মুসলিম সাম্রাজ্যের সীমা অনেক বৃদ্ধি পেয়েছিল। আর এটা তখনই সম্ভব যখন অভ্যন্তরীণ ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় ছিল। তো আমরা আবার আজকের আলোচনায় চলে আসি। আজকে আমরা আলোচনা করছি সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর সম্পর্কে। তো শামসুদ্দিন ফিরোজ শাহের মৃত্যুর পর তার পুত্র সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর লখনৌতির সিংহাসনে বসেন। সুলতান গিয়াসউদ্দিন বাহাদুরের এই সিংহাসন আরোহণ তার অন্য ভাইদের মনে ক্ষোভের সৃষ্টি করে, এবং তারা এই বাহাদুরের ক্ষমতা আরোহণকে সুনজরে দেখেনি, এবং নিজেদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। এই অবস্থায় গিয়াসউদ্দিন বাহাদুরের সর্বকনিষ্ঠ যে ভাই ছিল নাসিরউদ্দিন ইব্রাহিম তখন এই লখনৌতির ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য তিনি দিল্লি সুলতানের সাহায্য প্রার্থনা করলেন। দিল্লিতে তখন শাসক ছিল গিয়াসউদ্দিন তুগলক। নাসিরউদ্দিন ইব্রাহিমের এই সাহায্য প্রার্থনাকে গিয়াসউদ্দিন তুগলক সুযোগ হিসেবে কাজে লাগায়, এবং নাসিরউদ্দিন ইব্রাহিমের আহ্বানে 1324 খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন তুগলক এক বিরাট সৈন্যবাহিনী নিয়ে তিনি লখনৌতি অধিকার করার জন্য অগ্রসর হন। লখনৌতিতে পৌঁছার পূর্বে তিনি ত্রিহুত অভিযান করেন, এবং ত্রিহুত অভিযানে তিনি সফল হন, এবং ত্রিহুতে তিনি তার অধিকার প্রতিষ্ঠা করেন। সেখানে তিনি অবস্থান করছিলেন। এই সময় নাসিরউদ্দিন ইব্রাহিম তিনি নিজে ত্রিহুতে গমন করেন, এবং সেখানে গিয়ে তিনি গিয়াসউদ্দিন তুগলকের সাথে সাক্ষাৎ করেন। এই ঘটনার পর গিয়াসউদ্দিন তুগলক তার পুত্র বাহরম খানের নেতৃত্বে লখনৌতির বিরুদ্ধে একটি অভিযান প্রেরণ করে। এই বাহরম খান ছিল গিয়াসউদ্দিন তুগলকের পালক পুত্র। বাহরম খান তার সৈন্যবাহিনী নিয়ে লখনৌতির দিকে অগ্রসর হন, এবং লখনৌতিতে এসে গিয়াসউদ্দিন বাহাদুরের সাথে সংঘর্ষে লিপ্ত হন। গিয়াসউদ্দিনের বাহাদুরের সাথে এই যুদ্ধে
বাহরম খান জয়ী হয় এবং গিয়াসউদ্দিন বাহাদুর পরাজিত হয়ে তিনি খুব সম্ভবত পূর্ব বাংলার দিকে পালিয়ে যাচ্ছিলেন। তো তিনি পালিয়ে যেতে সক্ষম হননি, কারণ পথিমধ্যেই দিল্লি বাহিনীর হাতে তিনি আটক হন এবং দিল্লি বাহিনী তাকে বন্দী করে নিয়ে আসে। পরবর্তী সময়ে গিয়াসউদ্দিন তুগলক তাকে দিল্লিতে নিয়ে বন্দী অবস্থায় তাকে দিল্লিতে ফিরিয়ে নিয়ে যান। তো এইভাবে বাংলার মুসলিম সাম্রাজ্য পুনরায় দিল্লির অধীনস্থ হয়ে পড়ে, দিল্লির অধীনস্থ একটি প্রদেশে পরিণত হয়। তো আমি তোমাদেরকে এই সম্পর্কে আজকে আমরা গিয়াসউদ্দিন বাহাদুর শেষ করব। শেষ করে এরপরে এই যে আমরা বললাম যে বাংলা পুনরায় দিল্লির অধীনস্থ একটি প্রদেশে পরিণত হয়েছিল, এই বিষয়টা নিয়ে একদম শুরু থেকে, অর্থাৎ যখন থেকে বাংলায় মুসলিম শাসন শুরু হয়েছে তখন থেকে আমি একটু সিরিয়ালি এটা ক্রমানুসারে কিভাবে কিভাবে কখন কখন দিল্লি বাংলাকে তার প্রদেশে পরিণত করেছিল সেই সম্পর্কে একটু আবার বিস্তারিত আমরা একটু আলোচনা করব। তো যাই হোক, আমরা আবার ফিরে আসি গিয়াসউদ্দিন বাহাদুরের যে শাসনকাল, সে শাসনকাল সম্পর্কে। তো বাহরম খানের সাথে যুদ্ধে পরাজিত হয়ে গিয়াসউদ্দিন বাহাদুর পালিয়ে পূর্ব বাংলার দিকে যাচ্ছিলেন, কিন্তু পথিমধ্যেই তিনি দিল্লি বাহিনীর হাতে আটক হন এবং তাকে বন্দী করে নিয়ে আসা হয়। এই অবস্থায় গিয়াসউদ্দিন তুগলক বন্দী গিয়াসউদ্দিন বাহাদুরকে সাথে নিয়ে দিল্লিতে প্রত্যাবর্তন করেন। কিন্তু গিয়াসউদ্দিন তুগলক দিল্লিতে প্রত্যাবর্তনের আগে তিনি বাংলাকে, অর্থাৎ লখনৌতি বা বাংলার মুসলিম সাম্রাজ্যকে তিনটি প্রশাসনিক বিভাগে ভাগ করেছিলেন। একটা বিভাগ ছিল উত্তর ও উত্তর পশ্চিম বাংলা, একটা বিভাগ ছিল দক্ষিণ ও দক্ষিণ পূর্ব বাংলা, এবং আরেকটা বিভাগ ছিল পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলা। উত্তর ও উত্তর পশ্চিম বাংলাকে প্রশাসনিকভাবে ভাগ করে এই বিভাগের একটি প্রশাসনিক কেন্দ্র তিনি স্থাপন করেন এবং এই বিভাগের, অর্থাৎ উত্তর ও উত্তর পশ্চিম বাংলার যে প্রশাসনিক কেন্দ্র ছিল সেটা ছিল লখনৌতি, এবং প্রত্যেকটি বিভাগে তিনি একজন করে শাসনকর্তা নিয়োগ দিয়েছিলেন। তো উত্তর ও উত্তর পশ্চিম বাংলার তিনি নাসিরউদ্দিন ইব্রাহিমকে শাসনকর্তা হিসেবে নিয়োগ দিয়েছিলেন। অন্যদিকে দক্ষিণ পশ্চিম বাংলা এই যে প্রশাসনিক বিভাগ, এই বিভাগের প্রশাসনিক কেন্দ্র হিসেবে তিনি নির্ধারণ করেন সাতগাঁও অঞ্চলকে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম বাংলার প্রশাসনিক কেন্দ্র ছিল সাতগাঁও। এই সাতগাঁওয়ে শাসনকর্তা হিসেবে তিনি তার পুত্র, অর্থাৎ পালক পুত্র বাহরম খানকে এই সাতগাঁও দক্ষিণ পশ্চিম বাংলার প্রশাসনিক বিভাগের শাসনকর্তা হিসেবে নিয়োগ দিয়েছিলেন। এবং পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলা, যেটা তৃতীয় প্রশাসনিক বিভাগ ছিল, এই বিভাগের প্রশাসনিক কেন্দ্র হিসেবে স্থাপন করেন তিনি সোনারগাঁওকে, অর্থাৎ সোনারগাঁয়ে এই অঞ্চলের এই বিভাগের প্রশাসনিক কেন্দ্র স্থাপন করা হয় এবং এই প্রশাসনিক বিভাগের, অর্থাৎ পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলার শাসনকর্তা হিসেবে তিনি নিয়োগ দিয়েছিলেন তার পালিত পুত্র বাহরম খানকে। তাহলে কি দাঁড়াচ্ছে যে গিয়াসউদ্দিন তুগলক দিল্লি প্রত্যাবর্তনের পূর্বে বাংলাকে
তিনটা প্রশাসনিক ভাগে ভাগ করে এবং প্রত্যেক অঞ্চলে একজন করে, প্রত্যেক প্রশাসনিক বিভাগে একজন করে শাসনকর্তা তিনি নিয়োগ দিয়েছিলেন। বাহরম খান যিনি ছিলেন আসলে গিয়াসউদ্দিন তুগলকের পুত্র, পালক পুত্র, তাকে তিনি দুইটি প্রশাসনিক বিভাগের দায়িত্ব দিয়েছিলেন। আর নাসিরউদ্দিন ইব্রাহিম, যিনি শামসুদ্দিন ফিরোজ শাহের কনিষ্ঠ পুত্র, অর্থাৎ যার আহ্বানে, যার অনুরোধে গিয়াসউদ্দিন তুগলক লখনৌতি অভিযান করেছিলেন, তাকে তিনি উত্তর ও উত্তর পশ্চিম বাংলার শাসনকর্তা হিসেবে নিয়োগ দিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিষয়টা বুঝতে পারছো। আমি আরেকটু সহজ করার জন্য তোমাদেরকে একটু বোর্ডে একটা লেখচিত্রের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। অর্থাৎ গিয়াসউদ্দিন তুগলক বাংলাকে যে তিনটি প্রশাসনিক বিভাগে ভাগ করেছিলেন, তার একটি ছিল উত্তর ও উত্তর পশ্চিম বাংলা, যার প্রশাসনিক কেন্দ্র ছিল লখনৌতি, এবং লখনৌতিতে তিনি প্রশাসনিক শাসনকর্তা হিসেবে নাসিরউদ্দিন ইব্রাহিমকে নিয়োগ দিয়েছিলেন। আরেকটি ভাগ ছিল দক্ষিণ পশ্চিম বাংলা, এই অঞ্চলটা ছিল দক্ষিণ পশ্চিম বাংলা প্রশাসনিক বিভাগ, এবং এর যে প্রশাসনিক কেন্দ্র ছিল সেটা ছিল লখনৌতি, দুঃখিত, এটার প্রশাসনিক কেন্দ্র ছিল সাতগাঁও। তৃতীয় প্রশাসনিক বিভাগ ছিল দক্ষিণ ও দক্ষিণ পূর্ব বাংলা, এবং এই প্রশাসনিক বিভাগের প্রশাসনিক কেন্দ্র ছিল সোনারগাঁও। এবং সাতগাঁও এবং সোনারগাঁও এই দুইটি প্রশাসনিক বিভাগের দায়িত্ব, অর্থাৎ এই দুইটি প্রশাসনিক বিভাগের শাসনকর্তা হিসেবে তিনি দায়িত্ব দিয়েছিলেন, মানে নিয়োগ দিয়েছিলেন বাহরম খান। এইভাবে তিনি বাংলাকে প্রশাসনিক, মানে বাংলার যে শাসন ব্যবস্থাকে তিনি ভাগ করে দিল্লির দিকে প্রত্যাবর্তন করেন, এবং দিল্লিতে প্রত্যাবর্তনের সময় তার সাথে শামসুদ্দিন ফিরোজ শাহের পুত্র গিয়াসউদ্দিন বাহাদুরকে বন্দী করে তিনি দিল্লিতে নিয়ে যান। কিন্তু দিল্লিতে পৌঁছানোর পূর্বেই
তিনি আফগানপুর নামক এক স্থানে এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তোমরা এই যে গিয়াসউদ্দিন তুগলকের আফগানপুর যে দুর্ঘটনা ছিল সে সম্পর্কে তোমরা দক্ষিণ এশিয়ার ইতিহাস যে কোর্স আছে সেই বিষয়ে বিস্তারিত জানবে। আমরা আর ওইদিকে না গেলাম। তো গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর পরে কি ঘটেছিল আমরা একটু দেখে নেই। যে গিয়াসউদ্দিন তুগলক মারা যাওয়ার পরে দিল্লির শাসনকর্তা অর্থাৎ দিল্লির ক্ষমতায় আসেন মোহাম্মদ বিন তুগলক, এবং মোহাম্মদ বিন তুগলক ক্ষমতা লাভের পর তার যে শাসন ব্যবস্থার ক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে আসেন। তিনি প্রথম অবস্থায় সিংহাসনে বসে প্রথম অবস্থায় নাসিরউদ্দিন ইব্রাহিম এবং বাহরম খানকে লখনৌতি এবং সোনারগাঁও ও সাতগাঁওয়ের শাসনকর্তা হিসেবেই নিয়োগ রাখেন। কয়েক বছর নাসিরউদ্দিন ইব্রাহিম দিল্লির অধীনস্থ শাসনকর্তা হিসেবে লখনৌতির সিংহাসন পরিচালনা করেন এবং এই সময়ে তিনি গিয়াসউদ্দিন তুগলক এবং মোহাম্মদ বিন তুগলকের নামে মুদ্রা জারি করেন। এর কিছুদিন পর মোহাম্মদ বিন তুগলক তার শাসন ব্যবস্থার ক্ষেত্রে আমূল পরিবর্তন করেন এবং এরই অংশ হিসেবে তিনি উত্তর পশ্চিম বাংলা এবং দক্ষিণ পশ্চিম বাংলা ও দক্ষিণ পূর্ব বাংলার যে শাসনকর্তারা ছিল তাদের সবাইকেই তিনি পরিবর্তন করেন। তিনি নাসিরউদ্দিন ইব্রাহিমকে লখনৌতি থেকে সরিয়ে দিল্লিতে ডেকে পাঠান এবং দিল্লিতে যে বন্দী ছিল শামসুদ্দিন ফিরোজ শাহের পুত্র গিয়াসউদ্দিন বাহাদুর, যাকে গিয়াসউদ্দিন তুগলক বন্দী করে নিয়ে গিয়েছিলেন, সেই গিয়াসউদ্দিন বাহাদুরকে মোহাম্মদ তুগলক তাকে মুক্তি দেন এবং মুক্তি দিয়ে তিনি বা সোনারগাঁও অঞ্চল অর্থাৎ সোনারগাঁও যে প্রশাসনিক কেন্দ্র ছিল সেই কেন্দ্রের যুগ্ম শাসনকর্তা হিসেবে তিনি বাহরম খানের সাথে তাকেও নিয়োগ দিয়েছিলেন। তাহলে কি দাঁড়াচ্ছে যে মোহাম্মদ বিন তুগলক গিয়াসউদ্দিন বাহাদুরকে মুক্তি দেন, মুক্তি দিয়ে তাকে সোনারগাঁওয়ের যুগ্ম শাসনকর্তা হিসেবে সোনারগাঁয়ে নিয়োগ দিয়েছিলেন। এর সাথে গিয়াসউদ্দিন বাহাদুরের সাথে আরেকজন শাসনকর্তা ছিল যিনি আসলে পূর্ব থেকেই ছিলেন, তিনি হচ্ছেন বাহরম খান। এই যুগ্ম শাসনকর্তা নিয়োগ দেওয়ার কারণ হিসাবে বলা যায় যে হয়তো তিনি বিদ্রোহ ঠেকাতে চেয়েছিলেন, মানে তিনি যুগ্ম শাসনকর্তা নিয়োগের মাধ্যমে একজন যেন আরেকজনকে দাবিয়ে রাখে, যাতে দিল্লির বিরুদ্ধে কেউ বিদ্রোহ করতে না পারে, এবং যদি কেউ দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ করে তাহলে একজন আরেকজনকে বাধা দিবে। তো যাই হোক, আমরা আগেই বলেছি মোহাম্মদ বিন তুগলক এই বাংলার মুসলিম সাম্রাজ্যের যে তিনজন শাসনকর্তা ছিল সেই তিনজন শাসনকর্তাকেই তিনি পরিবর্তন করেছিলেন। উত্তর পশ্চিম বাংলা অর্থাৎ লখনৌতিতে তিনি নিয়োগ দিয়েছিলেন মালিক পিন্দরকে। এই মালিক পিন্দর ছিল পরবর্তীতে তিনি কদর খান উপাধি লাভ করেছিলেন। এবং দক্ষিণ পশ্চিম বাংলা যেটা সাতগাঁওয়ে, এই সাতগাঁওয়ে তিনি নিয়োগ দিয়েছিলেন ইজউদ্দিন ইয়াহিয়াকে। আমরা যদি এখানে একটু দেখিয়ে দিই, তিনি লখনৌতিতে নিয়োগ দিয়েছিলেন মালিক পিন্দর। আর সাতগাঁওয়ে দিয়েছিলেন
তিনি ইজউদ্দিন ইয়াহিয়া। সোনারগাঁয়ে তিনি বাহরাম খানকেই রাখেন। সেই সাথে যুগ্ম শাসনকর্তা হিসেবে গিয়াসউদ্দিন বাহাদুর, আমি শুধু বাহাদুর নামটা লিখলাম। এই ছিল মোহাম্মদ বিন তুগলকের সময় বাংলার যে প্রশাসনিক বিভাগ, বাংলার যে শাসনকর্তা, এটা ছিল এই অবস্থায়। তো এইভাবে যে গিয়াসউদ্দিন বাহাদুর দিল্লির যে বন্দী অবস্থায় ছিল সেখান থেকে তিনি মুক্তি লাভ করেন এবং তাকে সোনারগাঁয়ের যুগ্ম শাসনকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু এই নিয়োগ দেওয়ার সময় মোহাম্মদ বিন তুগলক তার উপর কয়েকটি শর্ত আরোপ করেন। সেই শর্তগুলো কি ছিল? যে প্রথমত গিয়াসউদ্দিন বাহাদুর মোহাম্মদ বিন তুগলকের নামে খুতবা পাঠ করবে এবং মোহাম্মদ বিন তুগলকের নামে মুদ্রা জারি করবে এবং গিয়াসউদ্দিন বাহাদুর যে দিল্লির অনুগত, দিল্লির প্রতি আনুগত্য প্রদর্শনের প্রমাণ স্বরূপ গিয়াসউদ্দিন বাহাদুরের পুত্রকে দিল্লির দরবারে পাঠাবে। এইভাবে তিনি বাংলার শাসন ব্যবস্থা পরিচালনা করেছিলেন। গিয়াসউদ্দিন বাহাদুর তার এই মোহাম্মদ বিন তুগলকের এই শর্ত মেনে নিয়ে সোনারগাঁয়ের শাসন কার্য পরিচালনা করে এবং 1327-28 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলকের নামে তিনি মুদ্রাও জারি করেন। কিন্তু ইবনে বতুতার যে বিবরণ, ইবনে বতুতার বিবরণ থেকে পাওয়া যায় যে গিয়াসউদ্দিন বাহাদুর অন্য দুইটি শর্ত পালন করলেও দিল্লিতে যে তার সন্তানকে প্রেরণ করতে হবে, মানে তার পুত্রকে যে দিল্লির দরবারে প্রেরণ করার কথা, সেটা তিনি মানেননি। ফলে দিল্লি থেকে যখন গিয়াসউদ্দিন বাহাদুরের উপর চাপ দেওয়া হচ্ছিল তার পুত্রকে দিল্লির দরবারে পাঠাতে, তখন তিনি বিদ্রোহ ঘোষণা করেন এবং বিদ্রোহ করে স্বাধীনতা ঘোষণা করেন। তার এই স্বাধীনতা ঘোষণার প্রমাণ স্বরূপ তিনি ওই সময়ে অর্থাৎ ওই বছরই 728 হিজরিতে অর্থাৎ 1326-27 খ্রিস্টাব্দে তিনি তার নিজ নামে মুদ্রা জারি করেন। এই ঘটনার পরপরই বাহরাম খান তার বিরুদ্ধে অভিযান প্রেরণ করেন এবং গিয়াসউদ্দিন বাহাদুর সেই সংঘর্ষে বা যুদ্ধে পরাজিত হন এবং তার মৃত্যু হয়। এইভাবে গিয়াসউদ্দিন বাহাদুরের শাসনকাল শেষ হয়।